সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 8-এর পরমাণু অণুর ধারণা সম্পর্কিত যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেই চ্যাপ্টারের আয়নীয় যৌগ সম্পর্কে আলোচনা করব। এবং এই ভিডিওতে আমি যৌগ কাকে বলে, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য এবং আয়নীয় যৌগের সঙ্গে যুক্ত যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করে দেবো। যেহেতু এই ভিডিওটা আমি ক্লাস 8-এর জন্য আলোচনা করব, যার কারণে আমি খুব বেশি ডিটেলসে আলোচনা করব না। যারা ক্লাস 10-এর দেখতে আসবি তারা কি করতে পারিস, নিচে কমেন্ট করতে পারিস আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য আমি তাদের আলাদা এক্সট্রা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। প্রথমে কি আছে? প্রথমে আছে আয়নীয় যৌগ। এই আয়নীয় যৌগ সম্পর্কে জানার আগে আমাদের আগে কি জানতে হবে? যৌগটা কি সেই জিনিসটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। আমরা অলরেডি আগের ক্লাসে মৌল সম্পর্কে আলোচনা করেছি এবং মৌলের মধ্যে কি কি থাকে, অর্থাৎ পরমাণুর মধ্যে কি কি থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, এইগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছি। যারা এই ভিডিও দেখিসনি তারা দেখে আসতে পারিস। যাই হোক, তাহলে প্রথমে আসি যৌগ। যৌগ কাকে বলে? যখন কি হয় দুই বা তার বেশি মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন স্বতন্ত্র ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি করে, তখন সেটাকে কি বলা হয়? যৌগ বলা হয়। যেরকমের মনে কর একটা কমন এক্সাম্পল, হাইড্রোজেন আর কি অক্সিজেন, এই দুইজন যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? জল তৈরি হয়েছে। তাহলে এইখানটাতে হাইড্রোজেন একটা কি, হাইড্রোজেন এটা কি? হাইড্রোজেন একটা অণু, হাইড্রোজেনের অণু রয়েছে একটা মৌল। আর অক্সিজেন কি? অক্সিজেন আর একটা মৌল। তাহলে দুটো আলাদা আলাদা মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করেছে। এই পদার্থটাকে আমরা কি বলবো? যৌগ বলবো। এবং এই পদার্থটার ধর্ম এই হাইড্রোজেন এবং অক্সিজেন দুজনের থেকেই আলাদা, অর্থাৎ স্বতন্ত্র, অর্থাৎ নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেটাকে কি বলা হয়? যার জন্য এই জিনিসটাকে বা এই স্ট্রোকে কি বলা হবে? যৌগ বলা হবে। ঠিক আরেকটা এক্সাম্পল নিই, যেমন ধর সোডিয়াম আর কি নিলাম? ক্লোরিন নিলাম। সোডিয়াম আর ক্লোরিন নিলে নতুন একটা কি তৈরি হচ্ছে? এরা দুইজন যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি হচ্ছে, যেই পদার্থের নাম দিলাম কি? যেই পদার্থটা হলো NaCl বা সোডিয়াম ক্লোরাইড, যেটাও একটা কি? যেটাও একটা যৌগ। কেন যৌগ? কারণ দুটো আলাদা আলাদা মৌল যুক্ত হয়েছে, একটা হলো সোডিয়াম আর একটা হলো ক্লোরিন। দুটো আলাদা আলাদা মৌল যুক্ত হয়ে নতুন একটা স্বতন্ত্র ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করেছে। কে? সোডিয়াম ক্লোরাইড। যার জন্য এটাকে কি বলবো? যৌগ বলবো। তাহলে এই সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম এবং ক্লোরিন উভয়ের ধর্মের থেকেই আলাদা, তাই তো? যার জন্য এটা একটা যৌগ। ক্লিয়ার হয়েছে এইখানটাতে? আচ্ছা, আমি এইখানটাতে যে দুটো এক্সাম্পল নিয়েছি, এই দুটো এক্সাম্পলের মধ্যে তোরা কেউ কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছিস? একটুখানি ভাব, ভিডিও পজ করে ভাব, ভেবে তারপরে এখানটাতে আয়। তাহলে এই দুটো যে এই দুটো যে এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পলের মধ্যে একটা ডিফারেন্স আছে। কি? ওই ওপরের যে বিক্রিয়াটা আমি লিখেছি, এই বিক্রিয়াটাতে দেখ দুটো মৌলই কিন্তু অধাতু। হাইড্রোজেন একটা অধাতু আর অক্সিজেনও আর একটা অধাতু। কিন্তু এই 2 নম্বর যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাতে কিন্তু একজন ধাতু আর একজন অধাতু। তাহলে কি? একজন হলো সোডিয়াম ধাতু, আমরা জানি যার লাস্টে আম আছে সেটাই হলো ধাতু। যেরকমের সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফেরিয়াম, অরাম, এগুলো সব কি? এগুলো সব হলো ধাতু। যার লাস্টে আম আছে সেটা হলো ধাতু। তাহলে এটা হলো ধাতু, এবং ধাতুর সাথে অধাতু কি করেছে? বিক্রিয়া করেছে। ধাতুর সঙ্গে অধাতু বিক্রিয়া করে নতুন একটা পদার্থ কি তৈরি করেছে? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা কি হবে? তাহলে এই যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগকে আমরা একটা স্পেশাল নাম দেব। এই স্পেশাল নামটা কি? আয়নীয় যৌগ। বুঝতে পেরেছিস? তাহলে সার সংক্ষেপ হলো, যখন কি হবে? যখন কোনো যৌগ একটা ধাতু এবং একটা অধাতু নিয়ে তৈরি হবে, তখন সেই যৌগকে আমরা কি বলবো? তখন সেই যৌগকে আমরা বলবো আয়নীয় যৌগ। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে আরো অসংখ্য এক্সাম্পল আমরা দিতে পারি আয়নীয় যৌগ, যেরকমের
ম্যাগনেসিয়াম কার সঙ্গে যুক্ত হয়েছে? ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি? একটা আয়নীয় যৌগ। কেন আয়নীয় যৌগ? কারণ ধাতু আর অধাতু যুক্ত হয়ে নতুন একটা পদার্থ তৈরি করেছে বা নতুন একটা যৌগ তৈরি করেছে। এই যৌগকে তার জন্য আমরা কি বলবো? আয়নীয় যৌগ বলবো। অথবা অথবা আমরা যদি কি নিই, মনে কর অ্যালুমিনিয়াম নিই, আর তার সঙ্গে কি নিই, অ্যালুমিনিয়ামের সঙ্গে মনে কর কি নেওয়া যায়, অক্সিজেন নিই, ঠিক আছে? তাহলে এর সংকেত কি হবে? Al2O3 হবে, ঠিক আছে? এর সংকেত কি হবে? Al2O3। তাহলে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়েছি, এই জিনিসটাও কি? এই জিনিসটাও একটা কি? আয়নীয় যৌগ। কেন? কারণ এটা কি? ধাতু এবং অধাতু এই দুটো আলাদা আলাদা জিনিস নিয়ে তৈরি হয়েছে, তার জন্য এটাকে অধাতু বলবো। ক্লিয়ার হয়েছে? এইটুকু সবার ক্লিয়ার? এইবার আমরা জানবো কি করে আয়নীয় যৌগ তৈরি হয়, কি করে আয়নীয় যৌগ তৈরি হয়, এবং আমরা সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল দিয়ে এটা বুঝবো কি করে আয়নীয় যৌগ তৈরি হচ্ছে। দেখ আমরা জানি যে কোনো মৌলই কি নিয়ে গঠিত? যে কোনো মৌলই ইলেকট্রন, প্রোটন আর কি নিয়ে গঠিত? নিউট্রন নিয়ে গঠিত। তাহলে এই সোডিয়াম আমরা কিসের এক্সাম্পল নিয়ে আলোচনা করব? সোডিয়াম ক্লোরাইড নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটা দেখিসনি কোনো পরমাণু কি নিয়ে গঠিত, তারা আগের ভিডিওটা দেখে আসবি, দেখে এসে এই ভিডিও করতে আসবি। আচ্ছা, আমি আসছি তাহলে এখানটাতে। তাহলে প্রথমে সোডিয়ামের কথা নিয়ে আলোচনা করব। যেহেতু সোডিয়াম ক্লোরাইডের সাপেক্ষে আমরা আয়নীয় যৌগ বুঝবো, তার জন্যে তাহলে আমরা কি জানি? সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটা মৌল, তার জন্য কি হবে? সোডিয়াম ক্লোরাইডের মধ্যেও ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকবে। এবং সোডিয়ামের নিউট্রন সংখ্যা আমরা জানি কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা হলো 11। সোডিয়ামের কি? প্রোটন সংখ্যা হলো 11। সোডিয়ামে যদি প্রোটনের সংখ্যা 11 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যাও 11 হবে, আগের দিন শিখিয়েছি। তাহলে সোডিয়ামের কি হবে? আমরা ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা কি করতে পারি? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে পারি। পরমাণুর যে মডেল পড়িয়েছিলাম, সেই মডেলের মধ্যে আমি বলে দিয়েছিলাম। তাহলে 11খানা ইলেকট্রন হবে। তাহলে সোডিয়ামের ফার্স্ট কক্ষপথে 2টো হবে, তারপরের কক্ষপথে কটা হবে? 8খানা ইলেকট্রন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এবং সবার লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন হবে? 1টা ইলেকট্রন হবে। বুঝতে পেরেছি? আমরা এইখানটাতে বুঝতে পেরেছি। এবার ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিনের আমরা জানি ক্লোরিনের প্রোটন সংখ্যা হলো 17। আমরা জানি। তাহলে ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করতে পারি। দেখ, ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে ফার্স্ট কক্ষপথে কটা হবে? 2খানা ক্লোরিন। সেকেন্ড কক্ষপথে কটা ইলেকট্রন? সেকেন্ড কক্ষপথে 8টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তারপরে কক্ষপথে কটা ইলেকট্রন? 7খানা ইলেকট্রন। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে ক্লোরিনের 17খানা ইলেকট্রন আর সোডিয়ামের 11খানা ইলেকট্রন। এটুকু ক্লিয়ার হয়েছে। এইবার আমরা জানবো কি করে এরা দুইজন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এরা কেন যুক্ত হবে? এদের মধ্যে তো কোনো সুপার গ্লু বা কোনো ফেভিকুইক, কোনো কি অ্যাডহেসিভ তো নেই। এরা যে এরকম করে দেবো আর আটকে যাবে, কোনো কারণের জন্য নিশ্চয়ই কিছু একটা এদের মধ্যে ঘটে, তার কারণেই তো এরা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি ঘটে যার কারণে এই দুটো আলাদা আলাদা মৌল পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে? কি ঘটে? দেখ, এখান থেকে এই যে সোডিয়াম যে পরমাণুটা এঁকেছি, সোডিয়াম পরমাণুর যে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটাকে কি করে দেয়? সোডিয়াম পরমাণু ত্যাগ করতে পারে। এই সোডিয়াম পরমাণু ত্যাগ করতে পারে। কেন ত্যাগ করতে পারে? কারণ দেখ এই সোডিয়ামের কেন্দ্রে যে প্রোটন রয়েছে, এই প্রোটন কি করছে? এই
এই প্রোটনটা এই সবগুলো ইলেকট্রনকে আকর্ষণ করে রয়েছে এবং লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনকে একটু কম শক্তি দিয়ে আকর্ষণ করে রয়েছে। কেন কম শক্তি দিয়ে আকর্ষণ করে রয়েছে? কারণ দেখ এই যে কেন্দ্রক রয়েছে এই কেন্দ্রকের থেকে এই ইলেকট্রনের দূরত্ব বেশি, যার কারণে কি হয়েছে, যার কারণে সহজেই এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটা কি হতে পারে, সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে। আর আমরা জানি যখনই কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে দেয় তখনই সে কিসে পরিণত হয়ে যায়, তখনই সে আয়নে পরিণত হয়। এবং কোন ধরনের আয়নে? ক্যাটায়নে পরিণত হয়। তাহলে সোডিয়াম যখনই একটা ইলেকট্রন ত্যাগ করবে তখনই সোডিয়াম কিসে পরিণত হয়ে যাবে, সোডিয়াম ক্যাটায়ন আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে সোডিয়াম কিসে পরিণত হবে, সোডিয়াম ক্যাটায়ন আয়নে পরিণত হবে। এইবার এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, এই একটা ইলেকট্রন কোথায় যাবে, এই একটা ইলেকট্রন কি হবে, এই একটা ইলেকট্রন সোডিয়ামের আশেপাশে থাকা যেসব ক্লোরিন রয়েছে সেই সব ক্লোরিনের মধ্যে যে কোনো একটা ক্লোরিন কি করবে, এই ইলেকট্রনকে গ্রহণ করবে। যখনই এই ইলেকট্রনকে গ্রহণ করবে এই ক্লোরিন, এই লাস্ট কক্ষপথে যখনই একটা ইলেকট্রন গ্রহণ করবে তখনই কি হবে, ক্লোরিনের ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। তার জন্য আমরা জানি কি, যখনই কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে তখন সে একটা কিসে পরিণত হয়ে যায়, নতুন আয়নে পরিণত হয়। তখন সেই আয়নকে কি বলা হয়, অ্যানায়ন বলা হয়। তাহলে ক্লোরিন কিসে পরিণত হয়ে যাবে, অ্যানায়নে পরিণত হয়ে যাবে। এবং অ্যানায়নের মাথায় কি থাকে, নেগেটিভ চিহ্ন থাকে। তাহলে এইখানটাতেও কি রয়েছে, নেগেটিভ চিহ্ন রয়েছে। সেই নেগেটিভ চিহ্ন আমরা কি করলাম, এখানটাতে দিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখ তাহলে লবণের ওই যে সাদা ক্ষুদ্র দানা রয়েছে, তাই তো, লবণে যে সাদা ক্ষুদ্র দানা, সেই ক্ষুদ্র দানার মধ্যে অসংখ্য সোডিয়াম রয়েছে, অসংখ্য ক্লোরিন রয়েছে। তাহলে যখনই অসংখ্য সোডিয়াম আর অসংখ্য ক্লোরিন কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে। কারা ত্যাগ করবে, ধাতুরা ইলেকট্রন ত্যাগ করবে বা সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে। সেই ত্যাগ করা ইলেকট্রনটা কে নিয়ে নেবে, ক্লোরিন নিয়ে নেবে। আর ক্লোরিন নিয়ে গিয়ে কিসে পরিণত হয়ে যাবে, অ্যানায়নে বা Cl- পরিণত হয়ে যাবে। তাহলে ওই বাড়িতে যে সাদা কি রয়েছে, লবণের একটা ছোট্ট বিন্দু রয়েছে, সেই বিন্দুর মধ্যে কি হবে, অসংখ্য Na+ আর Cl- আয়ন থাকবে। Na+ আর Cl- এরকমের অসংখ্য আয়ন থাকবে ওই ছোট্ট একটা কিসের মধ্যে, বিন্দুর মধ্যে থাকবে। তো এরকমের অসংখ্য Na+ আর Cl-, আমার কথা বুঝতে পারছিস তোরা সবাই? কথা বুঝতে, আমি কিসের কথা বলছি, লবণের একদম ছোট্ট একটা দানার কথা বলছি, সাদা দানা। সেই দানার মধ্যে কি হবে, এরকমের লক্ষ লক্ষ কোটি কোটি কি তৈরি হবে, সোডিয়ামের আয়ন আর কিসের আয়ন, ক্লোরিনের আয়ন। এইবার আমরা কি জানি, আমরা জানি দুটো আলাদা আলাদা আধানের মধ্যে কি হয়, আধান পরস্পরকে আকর্ষণ করে। আমরা এটা পড়েছি তো, দুটো আলাদা আলাদা আধান কি করে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই সোডিয়াম আর ক্লোরিন কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। যেহেতু দুটো আলাদা আলাদা আধান রয়েছে, সোডিয়ামের মাথায় কি রয়েছে, Na+, ক্লোরিনের মাথায় কি রয়েছে, Cl-। তাহলে এই প্লাস আর মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে ওই লবণের মধ্যে কি হবে, তাহলে লবণের যে দানা রয়েছে সেই দানার মধ্যে একটা সোডিয়াম আর একটা ক্লোরিন কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করে কি হবে, পরস্পরের সঙ্গে এক ধরনের স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, কি করবে, স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে এবং যুক্ত হয়ে কি তৈরি করবে, যুক্ত হয়ে এই আয়নীয় যৌগ NaCl তৈরি করবে। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? এইবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, সেটা হলো আমরা যে লবণের একটা ছোট্ট টুকরো নিয়েছিলাম বা লবণের ছোট্ট একটা দানা নিয়েছিলাম, সেই দানার মধ্যে তো একটা Na+ আর একটা Cl- নেই, অসংখ্য Na+ এবং অসংখ্য Cl- রয়েছে। তাহলে কি হবে, তাহলে একটা Na+ শুধুমাত্র একটা Cl- কেই তো আকর্ষণ করবে না, ওর আশেপাশে যতগুলো Cl- রয়েছে সবগুলো Cl- কে আকর্ষণ করবে।
এবং এই Cl মাইনাসের আশেপাশে যতগুলো Na+ রয়েছে সবগুলো Na+কেই কি করবে, Cl মাইনাস আকর্ষণ করতে চাইবে, তাই তো? এই জিনিসটা এরকমের করে ভাবতে পারিস। কিভাবে ভাবতে পারিস, মনে কর এইখানটাতে একটা বড় কি রয়েছে, চুম্বক আছে, ঠিক আছে, আর আশেপাশে মনে কর অনেকগুলো ছোট ছোট চুম্বকের টুকরো রয়েছে। তাহলে এই বড় চুম্বকটা কি শুধুমাত্র এই একটা ছোট চুম্বকের টুকরোকে আকর্ষণ করবে, নাকি এর আশেপাশে অবস্থিত যতগুলো চুম্বকের টুকরো রয়েছে সবগুলোকে আকর্ষণ করবে? নিশ্চয়ই সবগুলোকে আকর্ষণ করবে। ঠিক সেরকমেরই এই Na+ ওর আশেপাশে অবস্থিত কটাকে আকর্ষণ করতে পারে, আশেপাশে অবস্থিত 6খানা ক্লোরিনকে আকর্ষণ করতে পারে। এবার তোদের মাথায় আসতে পারে কেন 6খানাই ক্লোরিনকে আকর্ষণ করছে, একটু পরে আসছি, ঠিক আছে? এখনই তোদের কনফিউশন দূর করে দেবো, একটুখানি দেরি কর। আচ্ছা, এরপরে এই যে ছোট ছোট চুম্বকগুলো আমি আঁকলাম, এই ছোট ছোট চুম্বকের মনে কর আশেপাশে আরো অনেক এরকমের বড় বড় চুম্বক রয়েছে, ঠিক আছে? এই ছোট ছোট চুম্বকের আশেপাশে কি রয়েছে, আরো অনেক বড় বড় চুম্বক রয়েছে। তাহলে এই ছোট ছোট চুম্বককে কিন্তু এইগুলোও তো আকর্ষণ করবে, এই বড় বড়গুলোও তো আকর্ষণ করবে। ঠিক সেরকমেরই এই যে ক্লোরিনগুলো রয়েছে, এই ক্লোরিনগুলোর আশেপাশে যতগুলো কি থাকে, যতগুলো Na+ আয়ন থাকে সবগুলোকেই এই ক্লোরিন আকর্ষণ করতে চেষ্টা করে, কিন্তু কটাকে আকর্ষণ করতে পারে, 6টাকে আকর্ষণ করতে পারে। এবার কথা আসছে যে কেন Na+ 6খানা ক্লোরিনকে আকর্ষণ করছে, আর কেন ক্লোরিন আশেপাশে অবস্থিত 6খানা সোডিয়ামকে আকর্ষণ করছে। আচ্ছা, কেন আসছে সেটার উত্তরই আমি এখন দিচ্ছি। একটুখানি মুছে দিই, এখানটাতে একটুখানি মুছে দিই, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, কেন? আচ্ছা দেখ কি রয়েছে, একটু আগে বললাম এই ছোট দানার মধ্যে কি রয়েছে, অসংখ্য Na+ আর Cl- রয়েছে। তাহলে Na+ কেন 6খানা ক্লোরিনকে আকর্ষণ করে? দেখ, Na+ এর কতগুলো দিক রয়েছে, এইদিকে একটা দিক, এইদিকে একটা দিক, মানে ডান পাশে একটা দিক, বাঁ পাশে একটা দিক, ওপরে নিচে একটা দিক, ওপরে একটা দিক হলো, আর কি একটা হলো একদম ওই ভিতরে মানে কি ওই বোর্ডের মধ্যে দিয়ে ওই ভিতরে একটা দিক, আর একটা হলো কি সামনে একটা দিক। তাহলে মোট 6খানা দিক হলো। ক্লিয়ার হয়েছে? দেখ কিভাবে আমি 3D-তে এঁকে দেখাচ্ছি। দেখ কিভাবে 3D-তে, এটা কি, এটা হলো একটা বাক্স, হলো তো বাক্স। এইবার সবাই বুঝতে পারছিস, আশা করছি সবাই বুঝতে পারছিস। আচ্ছা, এটা হলো একটা বাক্স হলো। তাহলে এই বাক্সের মাঝে মনে কর কে রয়েছে, সোডিয়াম রয়েছে। তাহলে এই বাক্সের কি হবে, এই ডান পাশের তলে একটা কি থাকবে, একটা ক্লোরিনকে আকর্ষণ করতে পারবে সোডিয়াম। বাক্সের মাঝে কি রয়েছে, সোডিয়াম রয়েছে। তাহলে এই সোডিয়ামটা বাক্সের এই ডান পাশে অবস্থিত একটা ক্লোরিনকে আকর্ষণ করবে, বাক্সের এই বাঁ পাশে অবস্থিত একটা ক্লোরিনকে আকর্ষণ করবে, বাক্সের সামনের পৃষ্ঠে অবস্থিত একটা ক্লোরিনকে আকর্ষণ করবে, বুঝতে পারছিস? বাক্সের ওই পেছনের পাশে অবস্থিত একটা ক্লোরিনকে আকর্ষণ করবে, বাক্সের ওপরের পাশে অবস্থিত একটা ক্লোরিনকে আকর্ষণ করবে, বাক্সের নিচের পাশে অবস্থিত একটা ক্লোরিনকে আকর্ষণ করবে। আশা করি এখানটাতে বুঝতে পেরেছিস সবাই। ঠিক একইভাবে তাহলে এই পাশে, ডান পাশে মনে কর কি রয়েছে, একটা ক্লোরিন রয়েছে। তাহলে এই ক্লোরিনটা কি করবে, এই ক্লোরিনের এই পাশে মনে কর তুই আরেকটা কি এঁকে দিলি, এই পাশে মনে কর আরেকটা বক্স অঙ্কন করে দিলি, এই পাশে মনে কর একটা বক্স অঙ্কন করে দিলি, ঠিক আছে? তাহলে কি হবে, যখনই এই পাশে একটা বক্স অঙ্কন করে দিলি, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে ক্লোরিন এইখানটাতে যদি থাকে, তাহলে এই বাক্সের এই পাশে অবস্থিত একটা সোডিয়ামকে এই ক্লোরিন আকর্ষণ করবে,
এই ক্লোরিন আবার ওপরের পাশে অবস্থিত একটা সোডিয়ামকে আকর্ষণ করবে, ক্লোরিন আবার নিচের পাশে অবস্থিত আর একটা সোডিয়ামকে আকর্ষণ করবে, এবং ভিতরের পাশে অবস্থিত একটা সোডিয়ামকে আকর্ষণ করবে, এবং সামনের পাশে অবস্থিত একটা সোডিয়ামকে আকর্ষণ করবে। বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে কি ঘটনা ঘটলো, আমরা দেখতে পেলাম যে যে ছোট্ট একটা লবণের দানা নিয়েছিলাম, সেই দানার মধ্যে অসংখ্য Na প্লাস ক্যাটায়ন এবং Cl মাইনাস অ্যানায়ন তৈরি হয়েছিল। এবার অসংখ্য সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরিন অ্যানায়ন কি করেছে, পরস্পরের মধ্যে কি করবে, আকর্ষণ করবে। এবার এই আকর্ষণটা কি হবে, আকর্ষণের একটা লিমিট রয়েছে। কত লিমিট? সোডিয়াম কি করতে, একটা সোডিয়াম আয়ন বা সোডিয়াম ক্যাটায়ন কি করবে, ওর সপাশে অবস্থিত ক্লোরিনকে আকর্ষণ করবে, আর কি করবে, ক্লোরিন ওর সপাশে অবস্থিত সোডিয়াম যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলোকে আকর্ষণ করবে, এবং আকর্ষণ করার মাধ্যমে ওরা কি করবে, ওরা একটা ক্লাস আকার গঠন তৈরি করবে। তাহলে এই যে এখানটাতে যে দেখতে পাচ্ছিস একটা কি জ্যামিতিক আকার, এই জ্যামিতিক আকারকে কি বলা হয়, ক্লাস বলা হয়। কিসের ক্লাস হবে এটা? লবণের ক্লাস হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছিস সবাই। তাহলে লবণের ক্লাসে কি হয়, লবণের ক্লাস কিভাবে গঠিত হয়, সোডিয়াম ছখানা ক্লোরিন, আর ক্লোরিন কি করে, ওর পাশে অবস্থিত ছখানা সোডিয়ামকে আকর্ষণ করে। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, আবার নিচে এরকমের বক্স অঙ্কন করতে পারি। ঠিক একইভাবেই নিচেই বক্স অঙ্কন করতে পারি তো নিচেই বক্স অঙ্কন করতে। তাহলে ওই নিচের বক্সে কি হবে, নিচের বক্সেও সেম ভাবে কি করবে, আকর্ষিত হবে। তাহলে নিচেই এইখানটাতে ক্লোরিন রয়েছে, মনে কর এই ভিতরে কি রয়েছে, একটা সোডিয়াম রয়েছে। তাহলে এই সোডিয়ামের এই ওপরের পাশের এই সোডিয়াম কি হবে, এই সোডিয়াম ওর ওপরের পাশে যে ক্লোরিন রয়েছে সেই ক্লোরিন দ্বারা আকর্ষিত হবে। তাহলে এই ডান পাশে যে ক্লোরিন রয়েছে তার দ্বারা আকর্ষণ হবে। আর কি হবে, আর বাঁ পাশে যে ক্লোরিন রয়েছে তার দ্বারা আকর্ষণ হবে। তারপরে কি হবে, নিচেই যে ক্লোরিন রয়েছে তার দ্বারা আকর্ষণ হবে। আর কি হবে, সামনে যে ক্লোরিন রয়েছে তার দ্বারা আকর্ষিত হবে। আর কি, ওই পেছনে যে ক্লোরিন রয়েছে সেই ক্লোরিন দ্বারা আকর্ষিত হবে। এবং এই আকর্ষণের মাধ্যমে কি হবে, পরস্পরের মধ্যে আকর্ষণের মাধ্যমে একটা ক্লাস তৈরি করবে। ঠিক আছে, যেটাই আমরা কি বলবো, লবণের ক্লাস বলবো। আশা করি তোরা এখানটাতে বুঝতে পারিস। তাহলে এইখানটাতে একটা জিনিস তোরা দেখ, এই যে আমরা কি অঙ্কন করলাম, এই যে আমরা ক্লাস অঙ্কন করলাম, কিসের ক্লাস অঙ্কন করলাম, সোডিয়াম ক্লোরাইডের ক্লাস অঙ্কন করলাম। এই ক্লাসের মধ্যে কোনো পার্টিকুলার লবণের অণুর কি নেই, পার্টিকুলার লবণের অণুর অস্তিত্ব নেই। কেন পার্টিকুলার লবণের অণুর অস্তিত্ব নেই? দেখ, এর মধ্যে সোডিয়াম আর ক্লোরিনের যে অণু রয়েছে তারা পরস্পরের মধ্যে কি করছে, আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েছে। তো সবাইকে আকর্ষণ করে একটা ক্লাস আকার বা একটা জ্যামিতিক আকার গঠন করে রয়েছে। তার জন্য এর মধ্যে কি নেই, কোনো ক্লাসের অস্তিত্ব। তার জন্য এর মধ্যে কি নেই, তার জন্য এর মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই। যেহেতু এর মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, তার জন্য আমরা কি করি, লবণ বা অন্য যেসব আয়নীয় যৌগ রয়েছে সেই যৌগকে লেখার সময় সংকেত কথা ব্যবহার করি। কি ব্যবহার করি, সংকেত ব্যবহার করি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কেন আয়নীয় যৌগের ক্ষেত্রে অণু না লিখে সংকেত লেখা হয়? তাহলে তোরা কেন উত্তর কি দিবি? কারণ আয়নীয় যৌগে কি হয়, আয়নীয় যৌগের মধ্যে ওই আয়নীয় যৌগটা যেসব কেলাস দিয়ে, যেসব কি দিয়ে গঠিত, যেসব আয়ন দিয়ে গঠিত, সেই আয়নগুলো পরস্পরকে আকর্ষণ করে এক ধরনের জ্যামিতিক সজ্জা বা কেলাস তৈরি করে। তার জন্যে ওর মধ্যে কি থাকে না, কোনো পার্টিকুলার
অণুর অস্তিত্ব থাকে না। যেরকমের তোরা যদি কি করিস, এক ড্রপ জল নিস, এক ড্রপ জলের মধ্যে অসংখ্য কি থাকে, জলের অণু থাকে। এক ড্রপ জলের মধ্যে কোটি কোটি কি থাকে, এরকমের কোটি কোটি জলের অণু থাকে। এবং এই জলের যে অণু অর্থাৎ H2O গুলো এরা কি করে না, পরস্পরের মধ্যে কেউ আকর্ষণ করে না। এইগুলো কি করে না, এই যে এই অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন, এরা কি করে না, পরস্পরের মধ্যে মনে করে এই অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেন এর সঙ্গে এরকম করে আকর্ষণ করে থাকে না। ঠিক আছে, তোরা বড় ক্লাসে উঠলে আবার জানতে পারবি হাইড্রোজেন বন্ড সম্পর্কে আরো অনেক কিছু আছে, সেইগুলো এখন আলোচনা করছি না। ঠিক আছে, তোরা এটা মনে রাখ যে এই জলের অণুর মধ্যে, জলের যে ড্রপ আঁকলাম, এই জলের ড্রপের মধ্যে কি আছে, জলের ড্রপের মধ্যে অসংখ্য ছোট ছোট কি রয়েছে, জলের অণু রয়েছে। এবং এই জলের অণুগুলো পরস্পরের মধ্যে আকর্ষণ করে না। ঠিক আছে, কে আকর্ষণ করে না, এই হাইড্রোজেন আর আরেকটা জলের অণু যে হাইড্রোজেন রয়েছে বা অক্সিজেন রয়েছে, তার মধ্যে কোনো আকর্ষণ হয় না। ঠিক আছে, এটা মনে রাখ। এর ক্ষেত্রে হয় না, যার কারণে আমরা কি করতে পারি, যার কারণে এই যৌগগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, অণু ব্যবহার করতে পারি। কারণ অণু একটা জলের অণু কি রয়েছে, একটা কি অবস্থায় রয়েছে, স্বতন্ত্র অবস্থায় রয়েছে, কিন্তু এই জায়গায় ওইভাবে থাকতে পারে না। এরা কি করে, পরস্পরের মধ্যে আকর্ষণ করে রয়েছে, সবাই সবাইকে আকর্ষণ করছে, সবাই সবাইকে। এই কি করছে, এই যে এইখানটাতে যে ক্লোরিন এঁকেছি, এই ক্লোরিনটা আমি যদি আবার এই পাশে একটা ক্লাস অঙ্কন করে দিই, এই পাশে যদি আমি আরেকটা জ্যামিতিক ক্লাস অঙ্কন করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে দেখ, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে কি ঘটনা ঘটবে, এবার যদি ক্লাস অঙ্কন করে দিই, তাহলে কি হবে, এইখানটাতে যে ক্লোরিন রয়েছে, এই ক্লোরিন এই মাঝে যে অবস্থিত যে সোডিয়াম রয়েছে, সেই সোডিয়াম দ্বারা আকর্ষিত হবে। তাহলে এই সোডিয়ামের এই ডান পাশে যে ক্লোরিন রয়েছে, সেই ক্লোরিন দ্বারা আকর্ষিত হবে। তারপরে কি আছে, পেছনে যে ক্লোরিন রয়েছে, সেই ক্লোরিন দ্বারা আকর্ষিত হবে। সামনে যে ক্লোরিন রয়েছে, সেটা দ্বারা আকর্ষিত হবে। ওপরে যে ক্লোরিন রয়েছে, সেটা দ্বারা আকর্ষিত হবে। আর নিচেই যে কি রয়েছে, নিচেই যে ক্লোরিন রয়েছে, সেটা দ্বারা আকর্ষিত হবে। তাহলে এর মধ্যে দেখ সবাই, অর্থাৎ সবাই কি হচ্ছে, পরস্পরের সঙ্গে আকর্ষণ করে একটা কি জ্যামিতিক সজ্জা গঠন করছে, যার জন্যে এদের ক্ষেত্রে অণুর অস্তিত্ব পাওয়া যায় না। এই জন্যে আমরা কি করব, সংকেত ব্যবহার করব। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। আচ্ছা, এইবার এরপরে কি রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি আয়নীয় যৌগের একটা বৈশিষ্ট্য পেলাম। একটা বৈশিষ্ট্য কি পেলাম, আয়নীয় যৌগের মধ্যে কি অণুর কোনো অস্তিত্ব নেই। কিসের অস্তিত্ব আছে, আয়নীয় যৌগের মধ্যে সংকেতের অস্তিত্ব রয়েছে। আরো একটা জিনিস জানলাম, আয়নীয় যৌগ কি দিয়ে গঠিত, আয়নীয় যৌগ ধাতু আর অধাতুর সমন্বয়ে গঠিত। আর কি, ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। এবং ধাতু যখনই ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়, ওটা ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়। আর অধাতু যখনই ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়। ধনাত্মক আর ঋণাত্মক আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পরস্পরের সঙ্গে কি আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। প্রচন্ড ইম্পর্টেন্ট। এবং যেহেতু এরা পরস্পরের সঙ্গে স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে এবং স্থির তাড়িতিক বল বেশি শক্তিশালী হওয়ার কারণে এই আয়নীয় যৌগের গলনাঙ্ক অনেক বেশি হয়, অনেক বেশি, প্রায় যেমন ধর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস। 800 ডিগ্রি সেলসিয়াস মানে কি, 800 ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া হয় সোডিয়াম ক্লোরাইডকে, তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড কি হয়ে যাবে, গলে যাবে। তার মানে বুঝতে পারি, তোরা অনেকেই দেখেছিস যারা কি করে, যারা বিশেষ করে শহরে থাকিস, আরবান এরিয়াতে, তাদের দেখবি যে কি বাড়িতে যখন খই টই ভাজা হয় তখন কি হয়, তখন যেই কড়াই রয়েছে, কড়াইয়ের মধ্যে কি দেওয়া হয়, লবণ দেওয়া হয়। এবং লবণ দিয়ে তার মধ্যে যদি কি দেওয়া হয়, চাল দেওয়া হয়, তাহলে খই তৈরি হয়। দেখেছিস তোরা হয়তো অনেকে,
কারণ কি, লবণ দিলে কি লবণ প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, 400 ডিগ্রি 500 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। 500 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন কি দেওয়া হয়, কি বলে, চাল দেওয়া হয় অথবা ছোলা দেওয়া হয়, তখন কি হয়ে যায়, তখন ওইগুলো তৈরি হয়ে যায়। ঠিক আছে, খই তৈরি হয়, আবার ছোলা কি হয়ে যায়, ভাজা হয়ে যায়। কেন এটা করতে পারি? সাধারণত কি হয়, বালির মধ্যে করা হয়, কারণ বালির গলনাঙ্ক আরও বেশি। কিন্তু শহর অঞ্চলে যে জায়গায় বালি পাওয়া যায় না সচরাচর, তারা কি করে, তারা লবণের মধ্যে দিয়েই করতে পারে, কারণ লবণের গলনাঙ্ক অনেক বেশি, 800 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য কি করা হয়, তার জন্যে ওতে ভাজা যায় এইগুলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক জানতে পারলাম 800 ডিগ্রি সেলসিয়াস। আর কি জানলাম, এদের কি আয়নীয় যৌগরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট? কারণ এদের মধ্যে কি রয়েছে, প্রচণ্ড শক্তিশালী স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত রয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা বৈশিষ্ট্য কি জানবো, আরেকটা বৈশিষ্ট্য জানবো হলো এই আয়নীয় যৌগগুলো কি হয়, আয়নীয় যৌগগুলো গলিত অবস্থায় এবং যদি ওকে জলের মধ্যে গুলে দিস, তখন কি করে, তখন তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, কেন আয়নীয় যৌগরা গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে তার প্রশ্ন কি, তাহলে দেখ, কঠিন অবস্থায় কেন তড়িৎ পরিবহন করতে পারে না, আমরা সেটা আগে জানবো। কারণ কি, কারণ আমরা এখানটাতে অলরেডি জেনেছি আয়নীয় যৌগগুলো সাধারণত বলছি, আয়নীয় যৌগগুলো কি হয়, আয়নীয় যৌগগুলো পরস্পরের মধ্যে কঠিন অবস্থায় পরস্পরের মধ্যে কি থাকে, একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে পরস্পরের সঙ্গে একটা ক্লাসের মধ্যে, যার কারণে ওর মধ্যে কোনো কি থাকে না, যার কারণে ওর মধ্যে কোনো মুক্ত আধান থাকে না। মুক্ত আধান কি, যেরকমের তোরা জানিস, মনে কর আমি যদি এইখানটাতে একটা কি আঁকি, লোহার বা যে কোনো ধাতব একটা পদার্থ আঁকি, তাহলে এই ধাতব পদার্থের মধ্যে এরকমের মুক্ত ইলেকট্রন থাকে, অর্থাৎ আধান থাকে। এবং ধাতব পদার্থকে যদি আমরা কি করি, যদি আমরা এরকম করে ব্যাটারি দিয়ে যুক্ত করি, তাহলে কি হবে, ওর মধ্যে তড়িতের প্রবাহ হয়। কে তড়িতের প্রবাহ করতে সাহায্য করে? এই ইলেকট্রন তড়িতের প্রবাহ করতে সাহায্য করে। কার মধ্যে? ধাতুর মধ্যে। কারণ কি, কারণ ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, আর মুক্ত ইলেকট্রনরাই তড়িৎ পরিবহন করে। আর যখনই কি হবে, যখনই আয়নীয় যৌগের কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থার মধ্যে কি থাকবে না, কঠিন অবস্থার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন বা মুক্ত আধান থাকবে না। মুক্ত আধান কি, আধান প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। তাহলে মুক্ত ইলেকট্রন বা মুক্ত আধান থাকতে পারবে না। কেন? কারণ এরা তো সবাই পরস্পরের সঙ্গে কি রয়েছে, স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে কি করে? বুঝতে পেরেছিস? এরা তো পরস্পরের সঙ্গে স্থির তাড়িতিক আকর্ষণ বল দ্বারা যুক্তই হয়ে আছে। তাহলে এরা কি করে তড়িৎ পরিবহন করবে? এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। কিন্তু যখনই এই কেলাসটাকে নিয়ে আমি জলের মধ্যে দ্রবীভূত করে দেব, মুছতে হবে, ঠিক আছে? এখানটাতে একটুখানি মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যখনই এদেরকে আমি কি করব, জলের মধ্যে দ্রবীভূত করে দেব, তখনই কি হবে, তখনই এরা ভেঙে গিয়ে অসংখ্য আয়নে পরিণত হয়ে যাবে। কি আছে, Na+, কারণ আমরা কি জানি এরা আয়ন দিয়ে গঠিত। এদের সেই স্থির তাড়িতিক আকর্ষণ বল ভেঙে গিয়ে কি হবে, অসংখ্য আয়নে পরিণত হয়ে যাবে। এবার এই আয়নগুলোই কি তৈরি করবে, এই আয়নগুলোই বিদ্যুৎ পরিবহনে সহায়তা করবে। ঠিক আছে, এই আয়নগুলো কি করে বিদ্যুৎ পরিবহন করে, এটা তোদের
ক্লাস 10-এ আছে, আমি ক্লাস 10-এ আলোচনা করে দেবো। যাই হোক, আমি তাও একটুখানি বলে দিচ্ছি। যখনই কী হবে, এর মধ্যে বিদ্যুৎ দেওয়া হবে, বিদ্যুতের জানিস দুখানা অংশ থাকে, প্লাস অংশ থাকে আর মাইনাস অংশ থাকে। তাহলে যখনই বিদ্যুৎ দেওয়া হবে তখনই এই মাইনাস যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো প্লাসের দিকে যাবে, আর এই প্লাস যে আয়নগুলো রয়েছে সেইগুলো এই মাইনাসের দিকে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, প্লাসের গুলো মাইনাসের দিকে যেতে থাকবে আর মাইনাসের গুলো প্লাসের দিকে আসতে থাকবে। তাহলে কি হচ্ছে, তাহলে এই তরল অবস্থার মধ্যে একটা কিসের আধানের প্রবাহ সৃষ্টি হয়েছে। আধানের প্রবাহ মানে কি, এই আয়নগুলোই তো অ্যাকচুয়ালি আধান বহন করছে। আয়নগুলোর মাথায় কি আছে, যেরকম সোডিয়ামের মাথায় কি রয়েছে, পজিটিভ আধান রয়েছে, ক্লোরিনের মাথায় কি নেগেটিভ আধান রয়েছে। তাহলে এই আয়নগুলোই তো আধান বহন করছে, এই আয়নগুলোই কি করছে, এই আয়নগুলোই আধান বহন করছে। আর যার কারণে কি হবে, যার কারণে এদের মধ্যে তড়িতের পরিবহন হবে। তাহলে এটাই তোদের পরীক্ষায় লিখতে হবে। তাহলে সুন্দর করে কিভাবে লিখতে পারবি, তাহলে লিখতে হবে এরকমের করে যে আয়নীয় যৌগগুলো কঠিন অবস্থায় পরস্পর কেলাসাকার অবস্থায় থাকে এবং এরা কি করে, এদের মধ্যে অবস্থিত আয়নগুলো পরস্পরের সঙ্গে স্থিরতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে এবং এদের মধ্যে কোনো মুক্ত আধান না থাকায় কি করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু যখনই আমরা ওদেরকে গলায় ফেলি বা জলে দ্রবীভূত অবস্থায় রাখি তখন কি হয়, ওরা অসংখ্য আয়নে ভেঙে যায়। আর আয়নে ভেঙে গেলে এবং তার মধ্যে যখনই কি করা হয়, তড়িৎ দেওয়া হয় বা তার মধ্যে যখনই কি বিভব প্রভেদ দেওয়া হয়, যেরকম আমরা এখানে ব্যাটারি দিয়েছি, প্লাস আর মাইনাস দিয়েছি, যেটা হলো বিভব প্রভেদ, ঠিক আছে, দেওয়া হয়, তখনই কি হয়, তখনই এই আয়নগুলো কি থাকে, এই আয়নগুলো নিজেদের যে আধান তার বিপরীত দিকে যেতে থাকে। আর এই আধানের প্রবাহই আমরা কি জানি হলো বিদ্যুৎ। এইভাবে করে আয়নগুলো কি করে, আয়নগুলো তড়িৎ পরিবহন করতে সাহায্য করে। ঠিক, সবাই বুঝতে পেরেছিস এইটুকু? খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এবার যে লাস্ট ক্যারেক্টারিস্টিক তোদের আমি পড়াবো, ঠিক আছে? এইটুকু সবাই বুঝতে পেরেছি। আমি একটুখানি মুছে দিই এই উপরেরটুকু, তা নাহলে এই লাস্ট ক্যারেক্টারিস্টিকটা বোঝাতে পারবো না। আচ্ছা, তাহলে তোদের লাস্ট যে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেটা হলো কি, সেটা হলো এই আয়নগুলো, এই আয়নীয় যৌগগুলো নিস্তড়িত। যে কোনো যৌগগুলো কি নিস্তড়িত। নিস্তড়িত মানে কি, নিস্তড়িত মানে কি, এদের গায়ে যদি হাত দিস তাহলে কি করবে না, শক মারবে না। যেরকম লবণে যদি আমরা কেউ হাত দিই তাহলে কি লবণ শক করে, শক দেয়? শক দেয় না কিন্তু লবণ। কেন লবণ শক দেয় না? কারণ কি, লবণ নিস্তড়িত। অর্থাৎ নিস্তড়িত অর্থ হলো লবণের মধ্যে যতগুলো প্লাস আয়ন রয়েছে ততগুলোই কি রয়েছে, মাইনাস আয়ন রয়েছে। এবং প্লাস আর মাইনাস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, তাই তো? শুধুমাত্র খাবার লবণ নয়, যে কোনো তুই যদি কিনিস ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিস, তারপরে কিনিস অ্যালুমিনিয়াম Al2, আচ্ছা AlCl3 বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে কিনিস Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে আয়নীয় যৌগগুলো রয়েছে সবগুলো আয়নীয় যৌগই কি, সবগুলো আয়নীয় যৌগ হলো নিস্তড়িত। নিস্তড়িত মানে কি, যতগুলো কি রয়েছে, যতগুলো কি বলে, যতগুলো আয়ন, যতগুলো প্লাস আয়ন রয়েছে ঠিক ততগুলোই মাইনাস আয়ন রয়েছে এর মধ্যে। তাহলে কি করে এখানটাতে দেখ এর মধ্যে কি রয়েছে, ম্যাগনেসিয়াম কি করে। আচ্ছা, তোরা এখানটাতে কি করবি, তোরা এখানটাতে তোদের বই খুলবি, বই আয়নীয় যৌগে যে টপিক রয়েছে টপিকে যে লাস্ট বেস ওটা বের করবি, বের করে দেখতে পাবি, বের করে দেখতে পাবি একটা শক দেওয়া আছে, সেই শকটাই আমি এখন করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কি দেখতে পাবি, যেরকমের ধর ম্যাগনেসিয়াম কি করে, ম্যাগনেসিয়াম তার দুখানা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আচ্ছা, কে কটা ইলেকট্রন ত্যাগ করতে পারে সেটা আস্তে আস্তে জানতে পারবি।
আমি যেটা বলছি সেটা শোন, ঠিক আছে? এইগুলো কি, এইগুলো আস্তে আস্তে জানতে পারবি। তাহলে ম্যাগনেসিয়াম কি করতে পারে? ম্যাগনেসিয়াম হলো দুখানা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে ম্যাগনেসিয়াম যখনই দুখানা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়ে যাবে, ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়ে যেতে পারবে। এইবার এই দুখানা ইলেকট্রনের কি হবে? দুখানা, যেহেতু এটা কি ক্লোরিন দিয়ে গঠিত, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন দিয়ে গঠিত, তাহলে দুখানা ইলেকট্রনের একটা ইলেকট্রনকে কে গ্রহণ করতে পারবে? ক্লোরিন গ্রহণ করতে পারবে, কারণ আমরা জানি ক্লোরিন একটাই গ্রহণ করতে পারে। তাহলে এই যে ম্যাগনেসিয়াম দুখানা ইলেকট্রন ত্যাগ করলো, তার একটা ক্লোরিন গ্রহণ করলো, আরেকটা ইলেকট্রন কি করলো? আরেকটা ক্লোরিন গ্রহণ করলো, আরেকটা ক্লোরিন গ্রহণ করলো। তাহলে দেখ এইখানটাতে কি রয়েছে? দুটো ম্যাগনেসিয়ামের মাথায় দুটো প্লাস রয়েছে, আর ক্লোরিন কি রয়েছে? ক্লোরিনের মাথায় একটা মাইনাস, কিন্তু দুটো ক্লোরিন রয়েছে। তাহলে 2+ আর এই দুখানা মিলে কি হয়েছে? দুখানা মাইনাস। তাহলে দুটো প্লাস আর দুটো মাইনাস গিয়ে কি হয়ে যাবে? আলটিমেটলি নেট মান হয়ে যাবে 0, যার কারণে কি হয়ে যাবে? যার কারণে এরা নিস্তরিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোদের বইয়ে সবগুলো দেওয়া আছে, যেগুলো একটুখানি কঠিন আমি সেইগুলো আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড কি নিয়ে গঠিত? অ্যালুমিনিয়াম আর অক্সিজেন নিয়ে গঠিত। অ্যালুমিনিয়াম কি করতে পারে? অ্যালুমিনিয়াম হলো 3খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে। আচ্ছা, কে কতগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারে সেগুলো আস্তে আস্তে জানতে পারবি, আমি যেগুলো বলছি সেগুলো শোন গল্পের মতো। আচ্ছা, অ্যালুমিনিয়াম 3খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে, অ্যালুমিনিয়াম 3খানা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে কি করবে? 3খানা ইলেকট্রন ত্যাগ করে দেবে। যখনই অ্যালুমিনিয়াম 3খানা ইলেকট্রন ত্যাগ করবে, অ্যালুমিনিয়াম কিসে পরিণত হয়ে যাবে? অ্যালুমিনিয়াম পজিটিভ ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। আর এইখানটাতে কি রয়েছে? এখানটাতে অক্সিজেন রয়েছে। অক্সিজেন আমরা জানি কি করতে পারে? একটা অক্সিজেন দুখানা ইলেকট্রন গ্রহণ করতে পারে। একটা অক্সিজেন কি করতে পারে? দুখানা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এইবার কি ঘটনা ঘটবে? এইবার দেখ, এই দুটো ইলেকট্রনকে একটা অক্সিজেন গ্রহণ করে O2- পরিণত হয়ে যাবে। আরো একটা ইলেকট্রন এইখানটাতে বেঁচে গেছে, সেই ইলেকট্রনটা কি হবে? সেই ইলেকট্রনটাকে আর একটা অক্সিজেন কি গ্রহণ করতে পারবে? আর একটা অক্সিজেন কিন্তু গ্রহণ করতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা জানি অক্সিজেন তো একা দুখানা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে কি হবে? তাহলে তো আরো একটা লাগবে। এইবার কথা হচ্ছে যে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে তো শুধুমাত্র একটা অ্যালুমিনিয়াম আর একটা অক্সিজেন নেই, অসংখ্য অ্যালুমিনিয়াম, অসংখ্য অক্সিজেন রয়েছে, তাই তো? এবার অসংখ্য অ্যালুমিনিয়াম একসঙ্গে সব ইলেকট্রন ত্যাগ করবে এবং সেখান থেকে কি করবে? অক্সিজেনরা ওর সুবিধা মতো অক্সিজেন গ্রহণ করে নেবে। বুঝতে পেরেছিস আমার কথা? ঠিক সেরকমেরই কি করতে পারে? ঠিক সেরকমেরই দুখানা অ্যালুমিনিয়াম কি করে? দুখানা অ্যালুমিনিয়ামের থেকে 3খানা অক্সিজেন ওর প্রয়োজনীয় যতগুলো ইলেকট্রন সেটা সরবরাহ করতে পারে, এবং তার ফলে কি হয়ে যায়? তার ফলে ওদের মধ্যে নেট মান 0 হয়ে যায়। দেখ কি করে হচ্ছে। তাহলে দেখ, দুখানা ইলেকট্রন কি করেছে? দুখানা অ্যালুমিনিয়াম কি করবে? টোটাল 6খানা, দুখানা অ্যালুমিনিয়াম টোটাল 6খানা কি করেছে? ইলেকট্রন ত্যাগ করেছে। এইখানে 3টে, এইখানটাতে 3টে, তাই তো? এইবার আমি কি বললাম? এই 6খানা ইলেকট্রনকে 3খানা অক্সিজেন গ্রহণ করতে পারবে, তাই তো? কারণ কি, প্রত্যেকটা অক্সিজেন দুখানা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখানটার থেকে দুটো নিয়েছে, আরো একটা বাকি ছিল, এই একটা আর এইখানকার একটা মিলে এই অক্সিজেনেরটা পূর্ণ হয়ে যাবে। আরো দুখানা বাকি রয়েছে, এই দুটোকে কি গ্রহণ করতে পারবে? আর একটা অক্সিজেন এসে গ্রহণ করবে। তাহলে দেখ, দুখানা অ্যালুমিনিয়ামের জন্য 3খানা অক্সিজেন লাগলো। তাহলে দেখ, আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? আলটিমেটলি এই জিনিসটার
নেট মান, কিসের মান? আধানের নেট মান শূন্য হয়ে যাচ্ছে। কি করে? 1 2 3 খানা 4 5 6 খানা, মোট এই পাশে 6 খানা ইলেকট্রন ত্যাগ করেছে, দুখানা অ্যালুমিনিয়াম মিলে। এই পাশেও দেখ 6 খানা অক্সিজেন কি করেছে, সরি অক্সিজেন কি করেছে, 6 খানা ইলেকট্রনকে গ্রহণ করেছে। 2 2 4 আর 2 6। তাহলে কি হয়েছে, এই পাশে 6 প্লাস 6, এই পাশের মাইনাস 6, দুইজন মিলে কি হয়েছে, ক্যান্সেল আউট হয়ে গেছে, অর্থাৎ শূন্য হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি দুখানা অ্যালুমিনিয়াম কি করতে পারে, দুখানা অ্যালুমিনিয়ামের জন্য কি লাগবে, 3 খানা অক্সিজেন লাগবে মিটিগেট করতে। ঠিক আছে, আশা করি তোরা এটুকু বুঝতে পেরেছিস। তোদের বইয়ে আর কি এক্সাম্পল দেওয়া আছে আমি একটুখানি দেখে বলছি, যদি সোজা হয় আমি করে দেবো না, বাড়ির থেকে করবি। আচ্ছা, যেমন যেমন দেখ এইখানটাতে কি আছে, যেমন ধর সোডিয়াম অক্সাইডের কথা দেখ, সোডিয়াম অক্সাইড Na2O, এই জিনিসটা হবে সোডিয়াম অক্সাইডের, এই জিনিসটা হবে সোডিয়াম অক্সাইডের কি সংকেত। তাহলে সোডিয়াম অক্সাইড কি করতে পারে, সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা কি জানি, সোডিয়াম একটাই ইলেকট্রন ত্যাগ করতে পারে, সোডিয়াম একটাই ইলেকট্রন ত্যাগ করতে পারে। কিন্তু এই সোডিয়াম অক্সাইডের মধ্যে কি রয়েছে, সোডিয়াম অক্সাইডের মধ্যে সোডিয়াম আর অক্সিজেন রয়েছে। কিন্তু আমরা জানি অক্সিজেন কি করতে পারে, দুখানা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এইখানটাতে যে অক্সিজেন থাকবে, সেই অক্সিজেন কি এই একটা ইলেকট্রন নিয়ে ওর পেট ভরবে? পেট ভরবে না। তাহলে ও কি করবে, ও আরেকটা সোডিয়ামের কাছ থেকে আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে তারপরে কি হয়ে যাবে, তারপরে এই দুইজন মিলে এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ দুখানা সোডিয়াম একটা অক্সিজেন মিলেই এই Na2 বা সোডিয়াম অক্সাইড যৌগটা তৈরি করবে। ঠিক আছে, তবেই সোডিয়াম অক্সাইড বা Na2O কি হবে, নিস্তরিত হবে। ঠিক আছে, তাহলে যৌগরা সবসময় কি করে, সবসময় নিস্তরিত হতে চায়। নিস্তরিত হওয়ার জন্য কি করে, ইলেকট্রন, যে কটা ইলেকট্রন ত্যাগ করে ধাতুরা, ঠিক সে কটা ইলেকট্রনেই কে গ্রহণ করে, অধাতুরা গ্রহণ করে। এবং নিস্তরিত হয়ে তবেই ওরা কিসে পরিণত হয়, তবেই ওরা একটা যৌগে পরিণত হয়। আশা করি তোরা এটুকু বুঝতে পেরেছিস। আমি মোটামুটি যেগুলো একটুখানি কঠিন সেইগুলো বলে দিয়েছি। বাড়িতে গিয়ে বইটা একটুখানি দেখবি, তাহলেই পুরোটা বুঝতে পারবি। যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই। তোরা ভালো করে পড়ালেখা কর এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি না বুঝতে পারিস কোথাও, তাহলে কমেন্ট করে আমাকে জানাবি, আর লাইক কমেন্ট করবি, সাবস্ক্রাইব করবি। যাই হোক, পড়ালেখা ভালো করে কর। অল দ্য বেস্ট।